হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান পলিটির লেকচার সিরিজে সবাইকে ওয়েলকাম। আমরা পার্ট 9 পড়ছি ফান্ডামেন্টাল রাইটসের। যেহেতু এটি একটি খুব বড় চ্যাপ্টার, আমরা পার্টে পার্টে পড়ছি। অলরেডি আমরা ম্যাক্সিমামটুকু কভার করে নিয়েছি। আজ এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের শেষ পার্ট। আজই আমরা ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার শেষ করে দেবো। ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের পার্ট 3 এটা, যেখানে আর্টিকেল 12 থেকে শুরু করে আর্টিকেল 35 পর্যন্ত আছে। এখানে আমি এইভাবে ডিভাইড করে সবসময় তোমাদের বলি যে ভূমিকাতে তোমরা মনে করতে পারো আর্টিকেল 12-13, আর্টিকেল 12 স্টেটের ডেফিনেশন দেয়, আর্টিকেল 13 বলে যে ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন করে যদি কোনো ল পাস করা হয় তাহলে সেই ল নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। আর মেন যে ফান্ডামেন্টাল রাইটসগুলো সেগুলো আছে আর্টিকেল 14 থেকে শুরু করে আর্টিকেল 32 পর্যন্ত 6টা পার্টে ডিভাইড করা: ইকুয়ালিটি, ফ্রিডম, এক্সপ্লয়টেশন, রিলিজিয়ন, এডুকেশন আর কনস্টিটিউশনাল রেমেডি। সেই জন্য যখন জিজ্ঞেস করা হয় ফান্ডামেন্টাল রাইটস কয়টি, তখন উত্তর দিতে হয় 6টি, কিন্তু অ্যাকচুয়ালি আর্টিকেল সংখ্যা তো অনেকগুলোই আছে। তো আর্টিকেল 32 পর্যন্ত আমরা ডিসকাস করে নিয়েছিলাম। পড়ে রইল এই উপসংহারের পার্টে যতগুলো আর্টিকেল আছে, আর্টিকেল 31A, 31B, 31C আর আর্টিকেল 33, 34, 35, এই 6টা আর্টিকেল আজ আমরা কমপ্লিট করে নেব। দেখো, এই যে তিনটে আর্টিকেল, আর্টিকেল 31A, 31B আর 31C, এই তিনটে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের এক্সেপশন। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটসটাকে মনে করো এটা একটু ঘোড়া, আর তাকে তিন তরফ থেকে তিনজন ঘিরে রেখেছে। ঠিক আছে, মানে তিনজন বাধা দিচ্ছে, তিনটে এক্সেপশন, ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলো হলো হচ্ছে আর্টিকেল 31A, যেটা ল্যান্ড অ্যাকুইজিশন সম্পর্কিত, আর্টিকেল 31B, যেটা 9th শিডিউল সম্পর্কিত, আর আর্টিকেল 31C, যেটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল মানে নির্দেশমূলক নীতি সম্পর্কিত। তো মনে রাখতে পারো এগুলো হচ্ছে এক্সেপশন, মানে যেখানে এই আর্টিকেলগুলো লাগু হবে সেখানে ফান্ডামেন্টাল রাইটস লাগু হবে না। ডিটেলসে দেখা যাক। আর্টিকেল 31A এর কথায় আসা যাক। আর্টিকেল 31A এটা কি? সেভিংস অফ ল ফর অ্যাকুইজিশন অফ এস্টেটস, মানে কারো সম্পত্তি যদি সরকার গ্রহণ করে, সেক্ষেত্রে যদি গ্রহণ করতে গিয়ে কোনো ল পাস করে তাহলে সেই লগুলো ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন করলেও সেটাকে ব্যতিক্রম হিসেবে ধরে নেওয়া হবে, আর কোনো ব্যক্তি তার যদি ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হয় সে কোর্টে যেতে পারবে না। কি বলছে দেখো, নামের পিছনে এ লেখা আছে মানেই বুঝতে পারছো এটা অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। এটা ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951-এ অ্যাড করে দেওয়া হয়। ঠিক আছে, এটা বলে যে স্টেট ক্যান মেক ল ফর অ্যাকুইজিশন অফ এস্টেটস অ্যান্ড ক্যান নট বি চ্যালেঞ্জড অন দ্য গ্রাউন্ড অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। মৌলিক অধিকারের উল্লঙ্ঘন করে যদি সরকার কোনো আইন বানায় আর সেই আইনের মাধ্যমে কারো জমি গ্রহণ করে নেয়, এটা স্পেসিফিক্যালি কেন করা হয়েছিল জানো? কারণ আগে ছিল জমিদারি সিস্টেম, জমিদার পুরো গ্রামকে গ্রাম জমি তার নামে থাকতো, তাই না? তুমি দেখো, এটা ন্যাচুরাল রাইটসের উল্লঙ্ঘন করে, তাই না? জমিটা তো কারো একজনের নির্দিষ্ট একটা কোনো ব্যক্তির সম্পত্তি নয়, ন্যাচুরাল রিসোর্স, মানে সবার তাতে ভাগ থাকা উচিত, তাই না? কিন্তু জমিদারি প্রথা কী ছিল? জমিদার জমিটাকে নিজের মনে করতো, তাতে সাধারণ মানুষকে খাটাতো, তাই না? তো এই যে ল্যান্ডে একটা সিলিং লাগিয়ে দেয়, যে একটা নির্দিষ্ট পরিমাণের বেশি জমি যেন কেউ না পায়, বরং সেই জমিটা যদি সাধারণ মানুষের মধ্যে বিলি করে দেওয়া হয়, চাষিরা চাষবাস করে খেতে পারবে। এটা ছিল উদ্দেশ্য 1951-এর এটাকে অ্যাড করার। ঠিক আছে, তো যদি ফান্ডামেন্টাল রাইটসের, এবার ধরো জমিদারের সম্পত্তি যদি সরকার নিয়ে নেয়, তাহলে জমিদার বলবে রাইট টু প্রপার্টি তো আমার অধিকার, তাই না? তো সেই জন্য এখানে রাইট টু প্রপার্টির উল্লঙ্ঘন হচ্ছে। ঠিক আছে, বা ইকুয়ালিটিরও উল্লঙ্ঘন হচ্ছে। বলবে যে আমার উপর কেন এরকম, জমিদার বলবে নিশ্চয়ই আমার উপর কেন এই আইন লাগু হচ্ছে, অন্য গরিব মানুষের উপর কেন লাগু হচ্ছে না? আইন তো সবার জন্য সমান হওয়া উচিত, তাই না? তো সেই জন্য বলছে যে ফান্ডামেন্টাল রাইটস, আর স্পেসিফিক্যালি আর্টিকেল 14 আর 19-এর উল্লঙ্ঘন হলেও এরকম ল কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন করেও পাস করে দিতে পারে সরকার, আর কোনো ব্যক্তির উল্লঙ্ঘন হলে সেই ব্যক্তি কোর্টে যেতে পারে না। ঠিক আছে, তো আর্টিকেল 31টা কী হয়ে গেল? এক ধরনের ব্যতিক্রম হয়ে গেল, তাই না? এবার দেখো, এই জাতীয় ল পার্লামেন্টও পাস করতে পারে আর স্টেটও পাস করতে পারে, তাই না? এবার যদি পার্লামেন্ট পাস করে তাহলে তো প্রেসিডেন্টের অ্যাসেন্ট নেবে, প্রেসিডেন্ট তো তাতে সিগনেচার করবেই, তাই না? স্টেট যদি কোনো ল পাস করে তাতে কে সাইন করে? গভর্নর সাইন করে। কিন্তু এরকম যদি কোনো ল বানাতে হয় তাহলে গভর্নরকে সেই যে বিলটা পাস হলো সেই বিলটা পাঠাতে হবে প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্টও সাইন করবে, তবেই সেই বিলটা আর্টিকেল 31 মানে 31 আন্ডারে পড়বে, তবেই সেই বিলটা প্রোটেকশন পাবে। ঠিক আছে, আর যখনই এরকম সরকার কোনো প্রপার্টি গ্রহণ করবে, কারো সম্পত্তি নিয়ে নেবে, তো সেই সম্পত্তি যে মার্কেট ভ্যালু, সেই সময় সেই পয়সাটুকু কম্পেনসেশন হিসেবে, ক্ষতিপূরণ হিসেবে সরকার দিয়ে দেবে। 5 ধরনের এমন ল আছে, 5টা ল, যে ল
31A এর প্রোটেকশন পায়, ঠিক আছে। কোন কোন? প্রথমে তো আমি বলেই দিলাম যে অ্যাকুইজিশন অফ স্টেট অ্যান্ড রিলেটেড রাইটস, মানে সরকার যখন সম্পত্তি গ্রহণ করবার জন্য কোনো কারো প্রাইভেট প্রপার্টি গ্রহণ করবার জন্য স্টেট যখন কোনো ল পাস করবে তখন সেই লটা। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে টেকিং ওভার ম্যানেজমেন্ট অফ প্রপার্টিজ বাই দি স্টেট। কোনো একটা প্রপার্টি আছে, প্রপার্টি মানে শুধু জমি নয়, ঘর বাড়ি, কোনো একটা ইনস্টিটিউশন কোনো কিছু আছে, তার যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট সরকার নিজের হাতে নিয়ে নিল। সেরকম করতে গিয়ে যদি কোনো ল পাস করে সরকার, তাহলে সেই লটাও 31 এর আন্ডারে পড়বে, আর ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হলেও হবে না আর কি, ব্যতিক্রম ধরে নেওয়া হবে সেটাকে। অ্যামালগেমেশন অফ কর্পোরেশন, দুটো বা তিনটে আলাদা আলাদা কর্পোরেশন আছে, সেগুলোকে অ্যামালগেট করে দেওয়া, একত্রিত করে দেওয়া, দুটো কোম্পানি মিলিয়ে একটা কোম্পানি করে দেওয়া হলে এমন কোনো ল পাস করে সেই ল। এক্সটিংগুইশমেন্ট অর মডিফিকেশন অফ রাইটস অফ ডাইরেক্টরস অফ শেয়ার হোল্ডার অফ কর্পোরেশন, কোনো একটা কোম্পানির যে ডাইরেক্টর আছে তাদেরকে ডিজলভ করে দেওয়া হলো বা তাদের রাইট চেঞ্জ করে দিল, সেই সম্পর্কিত কোনো আইন। আর এক্সটিংগুইশমেন্ট অর মডিফিকেশন অফ মাইনিং লিজ, কোনো মাইনিংয়ের জন্য কাউকে লিজে দেওয়া হয়েছে কোনো সম্পত্তি, সেই মাইনিংটাকে সরকার যদি এক্সটিংগুইশ করে দেয়, শেষ করে দেয়, বা তার রাইটসে কিছু পরিবর্তন ঘটায়, পরিবর্তন ঘটাতে গেলে কোনো ল পাস করতে হবে। ল পাস করলে যে কোম্পানিকে মাইনিং দেওয়া আছে সে বলবে যে আমার ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হচ্ছে, কিন্তু তবু সেটাকে উল্লঙ্ঘন হিসেবে ধরা হবে না, কারণ এটা আর্টিকেল 31A বলছে যে এইগুলো ব্যতিক্রম হিসেবে ধরে নেওয়া হবে, ঠিক আছে। তো আর্টিকেল 31 এই 5 ধরনের লকে প্রোটেক্ট করে। তো এই 5 ধরনের মধ্যে সুপার ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এটা, ঠিক আছে, যে অ্যাকুইজিশন অফ স্টেট, মানে সরকার যদি কারো সম্পত্তি গ্রহণ করে, জমিদারি প্রথা অ্যাবলিশ করবার জন্য 31A এই আর্টিকেল লাগু করা হয়েছিল। আর্টিকেল 31B 1951 সালে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 31B এই আর্টিকেলটাকে অ্যাড করা হয়, আর 9th শিডিউলকেও অ্যাড করা হয়। যখন আমরা শিডিউলের চ্যাপ্টার পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে অরিজিনাল কনস্টিটিউশনে 8টা শিডিউল ছিল, নবম শিডিউলটা 9th শিডিউলটা ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951-এই অ্যাড করা হয়। তবে 9th শিডিউল জিনিসটা কি? 9th শিডিউলটাকে তোমরা এই বাক্সের মতো মনে করো, এই বাক্সের মধ্যে যদি কোনো ল ভরে দেওয়া হয় তাহলে সেই লটা প্রোটেকশন পেয়ে যাবে, তাতে আর কোর্ট যাচাই করতে পারবে না যেটা ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন করলো না, তো তাই না। তো বলছে আর্টিকেল 31B সেভস এনি ল পুট ইন 9th শিডিউল ফ্রম বিং ইনভ্যালিডেটেড ফর দ্য কন্ট্রাভেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস। পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার কোনো এমন একটা অ্যাক্ট পাস করলো, তাতে হয়তো দেখা গেল যে নাগরিকদের কোনো একটা ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হচ্ছে, ঠিক আছে, কিন্তু তাহলে নাগরিকরা কি কোর্টে যেতে পারে, বলতে পারে যে এই কেমন অ্যাক্ট পাস করে দিল, কিন্তু এই অ্যাক্টটাকে 9th শিডিউলে ভরে দেওয়া হলো, তাহলে নাগরিকরা আজ যেতে পারবে না, কারণ এটা 9th শিডিউলের প্রোটেকশন পেয়ে গেল, ঠিক আছে। তো 31B ইজ ওয়াইডার দ্যান 31A। 31A যখন আগের আর্টিকেলটা পড়ছিলাম তখন আমরা কি বলছিলাম যে 5 ধরনের এমন ল হয় যেটা 31A আর্টিকেল অনুযায়ী ইমিউনিটি পায়, কিন্তু 31Bতে যে কোনো ল যদি 9th শিডিউলে ভরে দেওয়া হয় তাহলে সেটা জুডিশিয়াল রিভিউ থেকে হাত থেকে বেঁচে গেল, ঠিক আছে। 1950-র অ্যারাউন্ড 13টা এমন ল ছিল যেটা এই 9th শিডিউলে ভরে দেওয়া হয়েছে। সরকার এমন 13টা ল, 13 ল এই 9th শিডিউলের বাক্সে পুরেছিল, যাতে করে কিনা সেই 13টা ইম্পর্টেন্ট ল, যেটা সরকার ভেবেছিল যে আমাদের কাছে ইম্পর্টেন্ট, এগুলো ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন ঘটালেও আমাদের কিছু করার নেই, ঠিক আছে, কিন্তু এখন এটা অ্যারাউন্ড 300, এখন 300টারও বেশি ল 9th শিডিউলের ভিতরে আছে। তার মানে বুঝতে পারছো যেই কারণে 9th শিডিউলটা তৈরি করা হয়েছিল সেই ব্যাপারটাকে মানে অন্য রকমভাবে নেগেটিভ সেন্সে নিয়ে নেওয়া হয়েছে। সরকার এখন যে কোনো ল পাস করে দিতে পারে আর যে কোনো লকে 9th শিডিউলে পুরে দিতে পারে, তাহলে কি মানে সাধারণ নাগরিকের তাহলে ফান্ডামেন্টাল রাইটসের কোনো অধিকারই তো বাঁচবে না, তাই না। তো সেই জন্য আইআর কোয়েলহো কেস 2007, সেখানে সুপ্রিম কোর্ট বলে যে না, এসব চলবে না। সুপ্রিম কোর্ট তখন একটু মানে নিজের পাওয়ার দেখায় যে কোনো লকে তোমরা 9th শিডিউলে রেখে দিয়ে বলবে যে জুডিশিয়াল রিভিউ থেকে বেঁচে গেলে, এরকম করলে চলবে না। জুডিশিয়াল রিভিউ কথাটা সুপ্রিম কোর্ট কবে বলেছিল? 1973-তে কেশবনন্দা ভারতী কেসে। তো সুপ্রিম কোর্ট বলল যে 1973-র আগে পর্যন্ত যা হওয়ার হয়ে গেছে, 1973-র পর যেই অ্যাক্টকে তোমরা যদি 9th শিডিউলে পুরেও দাও তাহলেও কিন্তু সরকার চেক করে দেখবে, সুপ্রিম কোর্ট চেক করে দেখবে যে আর্টিকেল 14, 15, 19, 21 বা বেসিক স্ট্রাকচারের কোনো উল্লঙ্ঘন হচ্ছে না। তো যদি উল্লঙ্ঘন হয় তাহলে সরকার এই 9th শিডিউল থেকে অ্যাক্ট বার করেও তাকে ইনভ্যালিডেট করে দেবে, ঠিক আছে, বোঝা গেল। তার মানে 9th শিডিউলটা একটা ব্ল্যাঙ্কেটের মতো ব্যবহার করতো সরকার, কোনো অ্যাক্টকে তাতে পুরে দিত, সেটা ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন করলেও মিশে যেত। কিন্তু এইসব মজা সরকার 1973 পর্যন্ত নিয়ে নিয়েছে। এখন আর এটাকে 9th শিডিউলে পড়লেও কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে চেক করতে পারে। আর্টিকেল 14, 15, 19, 21 বা বেসিক স্ট্রাকচারের উল্লঙ্ঘন হলে সুপ্রিম কোর্ট বলবে যে তোমার ল ইনভ্যালিডেট, কিছু করার নেই, ঠিক আছে।
এবার 31C 31C বুঝবার আগে দেখো আমরা এর পরে যখন চ্যাপ্টার পড়ব ডিপিএসপি মানে পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশন, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দি স্টেট পলিসি। তো সেইখানে আমাদের আর্টিকেল থাকবে 36, 37, 38, 39 এরকম করে করে 51 পর্যন্ত আর্টিকেল আছে, ঠিক আছে। এবারে যে 31 নম্বর আর্টিকেলটা, এর আবার সাব ক্লজ আছে 31A, 31B, ঠিক আছে। তো এরকম এগুলো হচ্ছে কি নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতি মানে হচ্ছে এমন কিছু নীতি যেগুলো সরকার যখন নিজের আইন তৈরি করবে এই কথাগুলো মাথায় রাখবে, কিন্তু এগুলো জরুরি নয় যে 100% সরকার এগুলো ফুলফিল করতে পারবে, মানে এগুলো জাস্ট অ্যাজ ডাইরেক্টিভ টাইপের দেওয়া আছে। যখন ডাইরেক্টিভ প্রিন্সিপালের চ্যাপ্টারটা আমরা ভালো করে পড়বো, আরও ডিটেলসে পড়বো, ঠিক আছে। আপাতত জেনে রাখো যে 39 বলে একটা আর্টিকেল আছে, ঠিক আছে। এবার দেখো 31C যে আর্টিকেলটা, সেটা কি বলছে? সেটা বলছে, এটা সি থেকে বুঝতে পারছো 25th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1971 অ্যাড করা হয়েছিল, আগে ছিল না, ঠিক আছে। সরকার যদি কোনো ল পাস করে আর সেই লয়ের উদ্দেশ্য থাকে যে 39B বা 39C-কে লাগু করবার জন্য সরকার যদি কোনো একটা ল পাস করে, আর সেই লতে যদি বলা হয় কোনো ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হয়েও যায়, ঠিক আছে, তাহলেও সেই ল ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হওয়া সত্ত্বেও ওটাকে একটা ব্যতিক্রম ধরে নেওয়া হবে, সুপ্রিম কোর্ট সেই লটাকে ইনভ্যালিডেট করবে না, ঠিক আছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ধরো সরকার কোনো একটা এরকম ল পাস করলো, ঠিক আছে, পাস করে বললো যে হ্যাঁ আমি এই লটা এই জন্য পাস করেছি যাতে করে কিনা 39B বা 39C-টাকে লাগু করা যাবে, ঠিক আছে। তো যখন সরকার এরকম কোনো ল পাস করবে তখন সুপ্রিম কোর্ট এটা চেক করতে পারবে না যে আদৌ এটা 39BC লাগু করবার জন্যই পাস করেছে, তো না সরকার জাস্ট এমনি এমনি বলে দিল। মানে এটা এরকমই কথা হয়ে গেল যে তুমি হয়তো আমি স্কুল যাচ্ছি বলে বেরিয়ে পড়লে বাড়ি থেকে, কিন্তু তুমি বলছো যে আমার বাবা মার কোনো অধিকার নেই যেন চেক করে দেখে যে আমি সত্যি স্কুল যাচ্ছি, তো না স্কুলের নাম করে অন্য কোথাও চলে গেলাম, ঠিক আছে। তো বুঝতে পারছো এই জাতীয় কথাবার্তা বললে কেউ মেনে নেবে না। তো সুপ্রিম কোর্ট বললো যে প্রথম কথা যেটা বলেছো সেটা তো ঠিক আছে। 1973 কেশবনন্দা ভারতী কেসে সুপ্রিম কোর্ট বললো যে প্রথম কথা যেটা বললে তো ঠিক আছে যে 39A, 39B আর 39C লাগু করবার জন্য তুমি যদি কোনো ল পাস করো, সরকার যদি কোনো ল পাস করে, তাহলে সেটাকে আমরা ইনভ্যালিডেট করবো না, চলবে। কিন্তু দ্বিতীয় কথাটা মোটেও মেনে নেওয়া যায় না যে তুমি কোনো একটা ল পাস করলে আর বললে যেটা আমি 39BC লাগু করবার জন্য আমি একটা পাস করেছি, কিন্তু তুমি চেকই করতে পারবে না। কেন? কারণ জুডিশিয়াল রিভিউটা তো একটা বেসিক ফিচার, তুমি যদি সেই অধিকারটাও কেড়ে নাও তাহলে কী করা হবে? তো সেই জন্য কেশবনন্দা ভারতী কেসে বললো যে তোমার সেকেন্ড পয়েন্টটা ভুল আছে, ফার্স্ট পয়েন্টটা ঠিক আছে, কনস্টিটিউশনালি কারেক্ট, ঠিক আছে। আবার সরকার কি করলো, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলছে যে কি বলেছিল যে 39B আর 39C লাগু করবার জন্য কোনো অ্যাক্ট যদি পাস করি তাহলে সেটা ইনভ্যালিডেট করা যাবে না। বলছে যে না, আমি যে কোনো এই 36 থেকে শুরু করে 51 যে কোনো আর্টিকেল লাগু করবার জন্য আমি যদি কোনো অ্যাক্ট পাস করি তাহলে কিন্তু সেটাকে ইনভ্যালিডেট করা যাবে না। পার্লামেন্ট 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই কথাটা বলেছে। তো বুঝতে পারছো নিজের স্কোপটাকে পার্লামেন্ট চাইছে যে বাড়িয়ে নিই, সরকার চাইছে যে আমি আমার স্কোপটাকে বাড়িয়ে নিই। তো সুপ্রিম কোর্ট বললো যে না, এই কথাও চলবে না, ঠিক আছে। এরকম করলেও চলবে না যে তুমি তোমার স্কোপটা অটোমেটিক্যালি বাড়িয়ে নেবে, ঠিক আছে। এই কথাটা কবে বলেছিল? মিনার্ভা মেল কেস 1980-তে, ঠিক আছে, বোঝা গেল। তো 31A, 31B, 31C এই তিনটে আমরা বুঝে নিলাম। এই তিনটে কী ছিল? এই তিনটে ছিল এক্সেপশন টু দ্য ফান্ডামেন্টাল রাইটস, মানে ফান্ডামেন্টাল রাইটসের এগুলো বলতে পারো ব্যতিক্রম, যেখানে ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হলেও সরকারেরও নাগরিকেরও কিছু করার নেই আর সুপ্রিম কোর্টেরও কিছু করার নেই, ঠিক আছে। এবার বাকি তিনটা আর্টিকেল দেখে নেওয়া যাক, 33, 34, 35। 33 বলছে যে ফান্ডামেন্টাল রাইটস ফর আর্মড ফোর্সেস, ঠিক আছে, সৈনিকদের জন্য কি কি ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপার স্যাপার। বলছে যে পার্লামেন্ট যদি চায় তাহলে আইন পাস করে, কিন্তু পার্লামেন্টই করতে পারে, স্টেট লেজিসলেচার কোনো আইন পাস করে এই জাতীয় কাজ করতে পারে না। পার্লামেন্ট যদি চায় তাহলে আইন পাস করে মিলিটারি ফোর্স, প্যারামিলিটারি ফোর্স, পুলিশ ফোর্স, ইন্টেলিজেন্স এজেন্সি, ঠিক আছে, এদের ফান্ডামেন্টাল রাইটসকে খর্ব করে দিতে পারে, আটকে দিতে পারে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে কেবলমাত্র পার্লামেন্টই এরকম ল পাস করতে পারে, স্টেট লেজিসলেচার পাস করতে পারে না। আর এরকম যখন কোনো ল পাস করবে তখন সেই লটা নিয়ে কেউ সুপ্রিম কোর্টে যেতে পারবে না যে সৈনিকদের সাধারণ মৌলিক অধিকার কেন কেড়ে নিচ্ছ। কেন? বুঝতেই পারছো যে একটা দেশের ঠিকঠাক করে ফাংশনিং করবার জন্য আর্ম ফোর্সকে তাদের ঠিকঠাক করে ডিউটি পালন করতে গেলে তাদের মধ্যে ডিসিপ্লিন মেনটেন করবার জন্য তাদের ফান্ডামেন্টাল রাইটস কিছুটা বাধা দিতেই হবে। যদি ধরো সবাইকে বাক স্বাধীনতার অধিকার তাহলে থাকে, তাহলে অনেক সময় ভারতের সিকিউরিটি হয়তো দেখা যাবে যে সিকিউরিটির সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে। তো সেই হিসাবে পার্লামেন্ট নানান ধরনের অ্যাক্ট পাস করেছে, আর্মি অ্যাক্ট 1950, নেভি অ্যাক্ট 1950, এয়ারফোর্স অ্যাক্ট 1950, পুলিশ ফোর্স অ্যাক্ট 1966। তো এই জাতীয় ল পাস করে
পার্লামেন্ট এই যে ফোর্স আছে আর্ম ফোর্সেস তাদের অধিকারগুলোকে অনেকখানি খর্ব করেছে, যাতে করে কিনা তারা ফ্রিডম অফ স্পিচ, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, পলিটিক্যাল পার্টি জয়েন করা, রাইট টু কমিউনিকেট টু দ্য প্রেস, তো এই জাতীয় অধিকারগুলো কমিয়ে দেওয়া হয়েছে ওই যেটা বললাম তাদের প্রপার ডিসচার্জ অফ ডিউটি আর ডিসিপ্লিনটা মেনটেন করবার জন্য। ঠিক আছে, ইভেন ধরো আর্মিতে যারা নন কমব্যাট ফোর্সে আছে, মানে কেউ হয়তো রাননি, কেউ হয়তো টেলার আছে, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মিতে হয়তো টেলার সে হয়তো নিজে সৈনিক না, কিন্তু তবু তাদেরও ফান্ডামেন্টাল রাইটস খর্ব করতে পারে, কারণ যেহেতু তারা আর্ম ফোর্সের সাথে যুক্ত আছে তাদের কাছে অনেক এমন ইনফরমেশন থাকতে পারে যেগুলো তারা যদি ফ্রিডম অফ স্পিচ বলে, তারা যদি বলে যে আমি আর্টিকেল 19 অনুযায়ী আমার তো ফ্রিডম অফ স্পিচ আছে, আমি যা কিছু বলে দিতে পারি, তারা যদি পাবলিক অনেক কিছু বলে দেয় তাহলে হয়তো দেশের সিকিউরিটি আমাদের কম্প্রোমাইজ হতে পারে। ঠিক আছে, আর পার্লামেন্ট ক্যান এক্সক্লুড কোর্ট মার্শাল ফ্রম সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট রিট জুরিডিকশন। আরেকটা আমরা কি জেনেছিলাম যে যখন ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হয় তখন আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট রিট জারি করতে পারে, তাই না, অর্ডার জারি করতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আর্ম ফোর্সেস যারা আছে, আর্ম ফোর্সে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তাদের অধিকার অতটা থাকে না। ঠিক আছে, এই অধিকারটা দেয় কোর্ট মার্শালকে, মানে মিলিটারিদের আলাদা কোর্ট হয়। ঠিক আছে, তো 33 বোঝা গেল। আর্টিকেল 34 বলছে যে ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং মার্শাল ল, কোথাও যদি মার্শাল ল লাগু হয়ে যায় তাহলে সেখানে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হতে পারে। এবার মার্শাল ল জিনিসটা কি? মার্শাল ল জিনিসটা কেবলমাত্র আর্টিকেল 34-এ লেখা আছে যে মার্শাল ল লাগলে ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হতে পারে, কিন্তু মার্শাল ল জিনিসটা কি অত ভালো করে সংবিধানে কোথাও ভালো করে ডিসকাস করে বলা নেই মার্শাল ল জিনিসটা কি। তবে হ্যাঁ, মার্শাল ল মানে হচ্ছে যখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের যে নর্মাল যে শাসন পদ্ধতি, সেটা যখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের হাত থেকে মিলিটারির হাতে চলে যায়, ঠিক আছে, তখন সেটাকে মার্শাল ল বলা হয়। দেখো একটা ন্যাশনাল এমার্জেন্সি হয় আর্টিকেল 352 আন্ডারে, সেটা আমরা পরে পড়বো, শুনে থাকবে ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয়ে গেছে। ন্যাশনাল এমার্জেন্সি আর মার্শাল ল কিন্তু এক জিনিস না, দুটো সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, মার্শাল লর ব্যাপারে কোথাও ভালো করে ডিসকাস করা নেই। মার্শাল ল আর ন্যাশনাল এমার্জেন্সির মধ্যে যদি পার্থক্য বলি তাহলে মার্শাল ল হচ্ছে আর্টিকেল 34-এ লেখা আছে, ন্যাশনাল এমার্জেন্সির কথা আর্টিকেল 352 থেকে 360 পর্যন্ত লেখা আছে। মার্শাল ল কোথাও ভালো করে বর্ণনা করা নেই, ডিটেল প্রভিশনের কথা ন্যাশনাল এমার্জেন্সির কথা কিন্তু লেখা আছে। মার্শাল ল যেখানে লাগু হয় সেখানে ফান্ডামেন্টাল রাইটস উল্লঙ্ঘন হয়ে যায়, আর যেখানে ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয়ে যায় সেখানে শুধু ফান্ডামেন্টাল রাইটস নয়, স্টেটের সাথে সেন্টারের কী রিলেশন থাকবে, রেভিনিউ ডিস্ট্রিবিউশন মানে ট্যাক্সের পয়সা কতটা সেন্টার নেবে কতটা স্টেট নেবে, লেজিসলেটিভ পাওয়ার মানে আইন তৈরি করার যে ক্ষমতা, তাতে সব কিছু কিন্তু ওলট পালট হয়ে যায় ন্যাশনাল এমার্জেন্সি লাগু হলে। মার্শাল ল কেবলমাত্র একটা নির্দিষ্ট জায়গাতেই লাগু হয়, ন্যাশনাল এমার্জেন্সি লাগু হলে নির্দিষ্ট জায়গাতেও লাগু হতে পারে, থ্রু আউট পুরো টোটাল ইন্ডিয়াতে একসাথেও লাগু হতে পারে। ঠিক আছে, মার্শাল ল কখন লাগানো হয়? কোথাও যদি একদম এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ক্রিয়েট হয়, ওয়ার টাইপের কোথাও সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল, কোথাও খুব ভায়োলেন্স হলো, সেই সমস্ত জায়গায় মার্শাল ল লাগিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সির জন্য 3টে স্পেসিফিক গ্রাউন্ড আছে, ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন আর আর্মড রেবেলিয়ন। এই 3টের মধ্যে কোনো একটা হলে তবেই ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা যাবে। ঠিক আছে, তো মার্শাল ল ব্যাপারটা হচ্ছে একটা অ্যাম্বিগুয়াস জিনিস, ভালো করে ডিফাইন করা নেই, সেই জন্য আজ পর্যন্ত কোথাও মার্শাল ল লাগানো হয়নি। ঠিক আছে, জাস্ট মনে রাখবে আর্টিকেল 34 বলছে কোথাও মার্শাল ল লাগলে সেখানে ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হতে পারে, মিলিটারিদের হাতে এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার দেওয়া হবে সেই সময়। ঠিক আছে, আর্টিকেল 35 বলছে যে কিছু কিছু অ্যাক্ট কেবলমাত্র পার্লামেন্টই পাস করতে পারে, স্টেট লেজিসলেচার পাস করতে পারে না। কোন কোন অ্যাক্ট দেখো, প্রেসক্রাইবিং রেসিডেন্স অ্যান্ড কন্ডিশন অফ এমপ্লয়মেন্ট আন্ডার আর্টিকেল 16। আর্টিকেল 16-এর সময় আমরা পড়েছিলাম যে এমপ্লয়মেন্টের অধিকার। ঠিক আছে, তো এই এমপ্লয়মেন্টের অধিকারে রেসিডেন্স মানে একটা নির্দিষ্ট স্থানের বাসিন্দারাই কোনো একটা নির্দিষ্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারে, সরকারি জব অবশ্যই। তো এই যে অধিকার, এটা প্রেসক্রাইব করে অ্যাক্ট যদি পাস করে সেটা পার্লামেন্ট পাস করতে পারে, স্টেট লেজিসলেচার পাস করতে পারে না। আনটাচেবিলিটির জন্য যে প্রিভেনশন অ্যাক্ট আমরা জেনেছিলাম যে আর্টিকেল 17 বলেছিল যে আনটাচেবিলিটি একটা পানিশেবল অফেন্স, আর তার জন্য পার্লামেন্ট অ্যাক্ট পাস করবে, স্টেট লেজিসলেচার অ্যাক্ট পাস করবে না। ঠিক আছে, হিউম্যান ট্রাফিকের ব্যাপার আমরা পড়েছিলাম আর্টিকেল 23-তে, সেই লকে পাস করবে পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার পাস করতে পারবে না। ঠিক আছে, আর্টিকেল 32-র আন্ডার আমরা পড়েছিলাম যে পার্লামেন্ট যদি চায় তাহলে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট ছাড়া অন্য কোনো ডিস্ট্রিক্ট কোর্ট বা ছোটো কোর্টকেও এমন অধিকার দিতে পারে যে ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হলে তারা যেন রিট জারি করতে পারে। তো এই অধিকারটা দেওয়ার জন্য একটা অ্যাক্ট পাস করতে হবে, সেই অ্যাক্টটা কে পাস করতে পারবে? সেটা পাস করতে পারবে পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার না। ঠিক আছে, ফান্ডামেন্টাল আর্মড ফোর্সে যারা আছে তাদের যে মৌলিক অধিকারগুলো খর্ব করার জন্য অ্যাক্ট পাস করা যেতে পারে, আর্টিকেল 33-এর কথা আমরা জানলাম।
সেটা কে পাস করবে? পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার না। আর আর্টিকেল 34 যখন আর্টিকেল 34 আমরা কী জেনেছিলাম যে কোথাও যদি মার্শাল ল লাগু হয়ে যায় তাহলে সেখানে ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হবে। আর সেই ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন করে ফর এক্সাম্পল কোনো মিলিটারি হয়তো কোনো সিভিলিয়ানের উপর কোনো ফোর্স যদি প্রয়োগ করে সিচুয়েশনকে কন্ট্রোল করবার জন্য, তাহলে তাকে কি প্রোটেকশন দেওয়া হবে, তার জন্য একটা অ্যাক্ট পাস করা হবে। তো সেই অ্যাক্টটাও পার্লামেন্ট পাস করতে পারে, স্টেট লেজিসলেচার না। তো আর্টিকেল 35 মূল কথা এটা বলতে চাইছে যে কিছু কিছু অ্যাক্ট আছে ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড যেগুলো কেবলমাত্র পার্লামেন্টই পাস করবে, স্টেট লেজিসলেচার পাস করবে না। ঠিক আছে? কেন? কারণ পার্লামেন্ট পাস করলে পুরো থ্রু আউট ইন্ডিয়াতে লাগু হবে একটা, তাই না? কিন্তু স্টেট লেজিসলেচার পাস করলে কেবলমাত্র এই স্টেট, তামিলনাড়ু নিজের মতো কিছু একটা অ্যাক্ট পাস করে দিল, ওয়েস্ট বেঙ্গল নিজের মতো, আর মধ্যপ্রদেশ নিজের মতো, তাহলে কী হবে? আলাদা আলাদা স্টেটে আলাদা আলাদা সামঞ্জস্যতা বজায় থাকবে না ফান্ডামেন্টাল রাইটস নিয়ে, তাই না? তো এই একটা উদ্দেশ্য ছিল আর্টিকেল 35-এর। তাহলে আশা করছি এই আর্টিকেলগুলো বোঝা গেল। 31A বলছিল যে জমিদারি রিলেটেড, জমি কেড়ে নিতে পারে সরকার ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হলে, কোর্ট কিচ্ছুটি করতে পারবে না, নাগরিকও কিচ্ছু করতে পারবে না। আর 31B বলছিল কি যে কোনো অ্যাক্ট যদি 31Bতে বলা হয়েছিল যে 9th শিডিউলে যদি কোনো অ্যাক্টকে পুরো দেওয়া হয় তাহলে সেই অ্যাক্টগুলোকে কোর্ট যাচাই করতে পারবে না, জুডিশিয়াল রিভিউ থেকে বাঁচা যাবে। কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট বলেছিল যে না, এই ঘটনা ঘটালে চলবে না, 1973 পর্যন্ত যা মজা নিয়ে নিয়েছো আর না, তাই না? আর 31C যেটা ছিল, আর্টিকেল 31C আমরা পড়েছিলাম, 31B এটা পড়ে নিয়েছিলাম। 31C বলেছিলাম যে ডিপিএসপি লাগু করতে গিয়ে যদি কোনো অ্যাক্ট পাস করা হয় তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলতে পারবে না যে অ্যাক্টটা এর ভায়োলেট করছে। 33 আর্মড ফোর্সের মৌলিক অধিকার নিয়ে নিতে পারে। 34 মার্শাল ল লাগু হলে সেক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হতে পারে। আর্টিকেল 35 বলেছিল যে কিছু অ্যাক্ট আছে যেগুলো পার্লামেন্টই পাস করতে পারে ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড, স্টেট গভর্নমেন্ট নিজের বিধানসভায় পাস করতে পারে না। তাহলে এই হয়ে গেল আমাদের 31ABC আর 33, 34, 35 ফান্ডামেন্টাল রাইটস শেষ আমাদের কমপ্লিট। এবার এখানে 2-3টে আরও ইস্যু আছে, ডিসকাস করে নেওয়া হোক। দেখো, রাইট টু প্রপার্টি একটা সময় ফান্ডামেন্টাল রাইট ছিল আন্ডার আর্টিকেল 31, কিন্তু সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, তোমরা জানো, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এর মাধ্যমে। আর এটা এখন কি হয়ে গেছে, পার্ট 12-এর মধ্যে এটাকে ভরে দেওয়া হয়েছে আর্টিকেল 300A-তে। ঠিক আছে? আর রাইট টু প্রপার্টি তাহলে এখন কি কনস্টিটিউশনাল রাইট বলতে পারো বা লিগাল রাইট বলতে পারো, কিন্তু ফান্ডামেন্টাল রাইট আর রয়ে যায়নি। এবার রাইট টু প্রপার্টিটাকে ফান্ডামেন্টাল রাইট থেকে আমরা সরিয়ে কোথায় দিয়ে দিয়েছি? লিগাল রাইটে। তাহলে এর ফলে কি পরিবর্তন হলো? এটা অর্ডিনারি ল দিয়ে রেগুলেট করা যাবে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দরকার নেই। দেখো, এটা এক্সিকিউটিভ অ্যাকশন থেকে বাঁচাবে কিন্তু লেজিসলেটিভ অ্যাকশন থেকে বাঁচাবে না। মানে যদি সরকার কোনো অ্যাক্ট পাস করে কারো জমি নিয়ে নেয় তাহলে সে তেমন কিছু করতে পারবে না। ঠিক আছে? সে যেতে পারবে, হাইকোর্টে যেতে পারবে আর্টিকেল 226-এর অন্তর্গত, কিন্তু আর্টিকেল 32-র আন্ডারে যদি সে সুপ্রিম কোর্টে যেতে চায় সে যেতে পারবে না। ঠিক আছে? আর যেহেতু এটা একটা ফান্ডামেন্টাল রাইট নয়, সুতরাং এর কোনো গ্যারেন্টি নেবে না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ইজ দ্য গ্যারেন্টার অফ ফান্ডামেন্টাল রাইট। মানে তোমার যদি ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হয় সুপ্রিম কোর্ট গ্যারেন্টি সহকারে তার নিবারণ দেবে, কিন্তু যেহেতু এটা ফান্ডামেন্টাল রাইট নয়, এটা একটা লিগাল রাইট, সুতরাং তোমাকে সুপ্রিম কোর্ট গ্যারেন্টি সহকারে কোনো নিবারণ নাও দিতে পারে। ফান্ডামেন্টাল রাইটসের কিছু ক্রিটিসিজম। কী ক্রিটিসিজম? প্রথম কথা তো হচ্ছে এক্সেসিভ লিমিটেশন। দেখো, এই কথাটা তো সঠিক, তুমি যখন পড়ছো তখন নিজেও রিয়েলাইজ করে থাকবে যে যত আমরা ফান্ডামেন্টাল রাইট পড়ছি তার চেয়ে বেশি এটা পড়ছি যে কোথায় কোথায় লাগু হবে না, কী কী এক্সেপশন, কোন কোন কেসে ফান্ডামেন্টাল রাইটস লাগু হয় না। ঠিক আছে? তো সেই জন্যই যশপাত রয় কাপুর তো এরকমও বলেছেন, তিনি কি বলেছেন যে এই চ্যাপ্টারটার নাম বদলে রেখে দাও লিমিটেশন অফ ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইটসের কী কী সীমা আছে। মানে কেন? কারণ ফান্ডামেন্টাল রাইটসের চেয়ে আমরা লিমিটেশন বেশি আলোচনা করে নিলাম, তাই না? এটা তো একদম ঠিক কথা। দ্বিতীয়ত, নো সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইট। আমরা এত অধিকারের কথা বললাম কিন্তু কোথাও ইকোনমিক রাইটের কথা বলা নেই, যে প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট এত পরিমাণ টাকা পয়সা উপার্জন করার যে অধিকার থাকবে সেই কথা কিন্তু কোথাও বলা নেই। ঠিক আছে? নো ক্ল্যারিটি। অনেক আর্টিকেল এমন আছে যাতে এই সমস্ত শব্দ ব্যবহার করেছে, পাবলিক অর্ডার, মোরালিটি, পাবলিক ইন্টারেস্ট, রিজনেবল রেস্ট্রিকশন। এবার রিজনেবল রেস্ট্রিকশন, যুক্তিসম্মত সীমাবদ্ধতা। যুক্তিসম্মত সীমাবদ্ধতা মানে কোন যুক্তি, কতটা সীমা, সেটা কিন্তু মানে অ্যাম্বিগুয়াস কথা, তাই না? তোমার কাছে
রিজনেবল রেস্ট্রিকশন কিছু অন্য হতে পারে, আমার কাছে রিজনেবল রেস্ট্রিকশন কিছু অন্য হতে পারে, তাই না? তো ক্ল্যারিটি নেই, নো পার্মানেন্সি, ফান্ডামেন্টাল রাইটগুলো পার্মানেন্ট না, ঠিক আছে? কেন? কারণ এগুলো সরকার চাইলেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, বেসিক স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারে না, কিন্তু অনেকখানি চেঞ্জ করে দিতে পারে। সাসপেনশন ডিউরিং এমার্জেন্সি, এমার্জেন্সির সময় সাসপেন্ড করে দিলে তাহলে আর কি মানে হলো ফান্ডামেন্টাল রাইটসের? এটা অনেকের বক্তব্য। এক্সপেন্সিভ রেমেডি, কারো ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হলে তাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আর্টিকেল 32, রিট পিটিশন, হ্যানা ত্যানা করতে তার অনেক খরচা হয়ে যাবে, এই কথাটাও ঠিক। প্রিভেন্টিভ ডিটেনশন, আর্টিকেল 22-তে বলা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, কেবলমাত্র সন্দেহ বসে কাউকে তুলে নিয়ে চলে যেতে পারে সরকার যদি চায়। তো এটা তো একদমই রাইটসের, ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টারে যদি আমরা এরকম নেগেটিভ কথাবার্তা বলি তাহলে অনেকেরই ভালো লাগবে না। নো কনসিস্টেন্ট ফিলসফি, আইভার জেনিং বলছে যে ফান্ডামেন্টাল রাইটসগুলোর কোনো কনসিস্টেন্ট ফিলসফি নেই। কেন? দেখো, একদিকে আর্টিকেল 19-এ ভালো ভালো কথা বলছে যে ফ্রিডম অফ স্পিচ আছে, এক্সপ্রেশন আছে, ঠিক আছে, তুমি যেখানে খুশি বসবাস করতে পারো, থাকতে পারো। আবার একদিকে আর্টিকেল 22-তে বলছে কেবলমাত্র সন্দেহ বসে তোমাকে তুলে নিয়ে যেতে পারে। সুতরাং একটা কি ফিলসফির একটা কনসিস্টেন্সি নেই, একদিকে সরকার চাইছে তোমাকে অধিকার দিতে, আবার একদিকে চাইছে নিয়ে নিতে, মানে কি বলতে চাইছে অনেকের মধ্যে এটা ক্ল্যারিফিকেশন থাকে না। তবু এত কিছু ক্রিটিসিজম থাকা সত্ত্বেও এর অনেক সিগনিফিকেন্স আছে, গুরুত্ব আছে। এটা বেডরক অফ ডেমোক্রেসি, ফান্ডামেন্টাল রাইট আছে বলেই আমরা এত ভালোভাবে খুলে কথাবার্তা বলতে পারছি, ডেমোক্রেটিক্যালি আমরা কাজ করতে পারছি। কন্ডিশন ফর প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ম্যান, মানে প্রত্যেকটা মানুষের যে ইন্টারেস্ট, স্বার্থ রক্ষা হচ্ছে কেন? কারণ ডেমোক্রেসি আছে বলে। আর মাইনরিটিদেরও, যারা সংখ্যালঘু সম্প্রদায়, তাদেরও প্রোটেকশন, ইন্টারেস্টের প্রোটেকশন হচ্ছে, স্বার্থ রক্ষা হচ্ছে। বুলওয়ার্ক অফ ইন্ডিভিজুয়াল লিবার্টি, তোমার যে স্বাধীন, মানে ব্যক্তি স্বাধীনতা, তুমি কী পড়বে, কী খাবে, কোথায় যাবে, এটা ম্যাক্সিমামটাই তোমার কন্ট্রোলেই আছে। সরকার এতটাও বেশি তোমাকে ইনফ্লুয়েন্স করে না। কেন? কারণ ফান্ডামেন্টাল রাইটসগুলো সংবিধানে লেখা আছে বলে। তাই রুল অফ ল, ফান্ডামেন্টাল রাইটস আছে বলেই রুল অফ ল আছে, নাহলে কি তো রুল অফ ম্যান হয়ে যেত, নতুন সরকার এলে তার নিজের মতো রুল চালু করে দিত। ইন্টারেস্ট অফ মাইনরিটি সার্ভ হচ্ছে, আগেই বললাম। সেকুলার ফেব্রিক, ফান্ডামেন্টাল রাইটস আছে বলে সেকুলার, একটা ধর্মনিরপেক্ষ দেশ ভারতের ঠিকঠাক করে কাজ করছে। চেক দ্য অ্যাবসলিউটনেস অফ অথরিটি, যে কেউ সরকারে আসুক না কেন সে অ্যাবসলিউট অথরিটি নিতে পারে না। কেন? কারণ ফান্ডামেন্টাল রাইটস আছে। যেই সরকার হোক না কেন তাকে ফান্ডামেন্টাল রাইটসগুলো এসে ডাইরেক্ট উল্লঙ্ঘন করতে পারবে না। তো সেই জন্য কারো কাছেই একদম সীমাহীন ক্ষমতা কেউ পায় না। সোশ্যাল ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস, ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট অফ ইন্ডিভিজুয়াল, ওই প্রত্যেকটা মানুষের যে বেসিক যে রেসপেক্ট আছে সেটা এই জন্য বজায় আছে কারণ ফান্ডামেন্টাল রাইটস আছে। আর ফেসিলিটেট দ্য পার্টিসিপেশন অফ কমন ম্যান ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন, সাধারণ মানুষ অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকতে পারছে। তুমি আজকে WBCS পরীক্ষা দিয়ে তুমি একজন স্টেট ওয়েস্ট বেঙ্গলের একজন সিভিল সার্ভেন্ট হতে পারো, সেক্রেটারি পোস্টে চলে যেতে পারো, বা তুমি UPSC ক্র্যাক করে তুমি IAS এক্সাম দিয়ে তুমি অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকে গেলে পরবর্তীকালে তুমি হয়তো ডিফেন্স সেক্রেটারি হয়ে যাবে, তাই না? একটা সাধারণ মানুষ অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকতে পারে, ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে। আর্টিকেল 16 তোমাকে সমান অধিকার দিচ্ছে এমপ্লয়মেন্টের, তাই না? তো সেই জন্য এগুলো হচ্ছে বলতে পারো যে ফান্ডামেন্টাল রাইটসের গুরুত্ব। ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন, এখানে আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত আছে। কী কী রাইট আছে? 6টা। আমরা এত কিছু তো ডিসকাস করলাম, কিন্তু এই আর্টিকেলগুলোর বাইরেও কিছু অধিকার আমাদের আছে। কী কী অধিকার আছে? নো ট্যাক্স শুড বি কালেক্টেড উইদাউট দি অথরিটি অফ ল, তোমার কাছ থেকে সরকার মন মোতাবিক ট্যাক্স নিতে পারে না যতক্ষণ না কোনো পার্লামেন্টের মাধ্যমে বা স্টেট গভর্নমেন্ট যদি চায় স্টেট লেজিসলেচারের মাধ্যমে অ্যাক্ট না পাস করছে ততক্ষণ। নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফিস আর প্রপার্টি, প্রপার্টিটা জানো একটা অধিকার, এখনও আমাদের অধিকার, কিন্তু এটা মৌলিক অধিকার নয়, মৌলিক অধিকারের বাইরে। ট্রেড আর কমার্স করা, তুমি চাইলে দেশের যে কোনো কোনায় গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারো, এটাও তোমার অধিকার আন্ডার আর্টিকেল 301, ঠিক আছে? আর ইলেকশন, তুমি নিজে ভোটে দাঁড়াতে পারো, তুমি নিজে ভোট দিতে পারো, এই অধিকারটা তোমাকে দেওয়া আছে। এটাও একটা কনস্টিটিউশনাল রাইট বা লিগাল রাইট, কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়, এগুলো ফান্ডামেন্টাল রাইটসের বাইরে, ঠিক আছে? তো কুইক রিক্যাপ, যদি ফান্ডামেন্টাল রাইটস আমরা এতক্ষণে এত বড় চ্যাপ্টার একটা কভার করলাম, বিশাল বড়, আমরা হিমালয় টপকে এইবারে চলে এসেছি, আর কোনো চিন্তা নেই, এর পরের চ্যাপ্টারগুলো হু করে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো আর্টিকেল 12 ডেফিনেশন অফ স্টেট দেয়। আর্টিকেল 13 বলছে যে এমন কোনো ল তুমি যদি পাস করো, মানে পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার যদি পাস করে, সেটা যদি ফান্ডামেন্টাল রাইটসের সাথে তাল মিলিয়ে না চলে তাহলে সেটা নাল অ্যান্ড ভয়েড। আর্টিকেল 14 ইকুয়ালিটি অফ ল, সব আইনের চোখে সবাই সমান। আর্টিকেল 15 পক্ষপাতিত্ব করা যাবে না, ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে সমান অধিকার দিতে হবে। আর্টিকেল 15 বলছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি চাকরিতে সবাইকে সমান অধিকার দেবে। আর্টিকেল 17 বলছে আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা একটা পাপ, অস্পৃশ্যতা করা চলবে না।
আর্টিকেল 18 বলছে অ্যাবলিশন অফ টাইটেলস, মানে তুমি নিজের নামের আগে রাজা মহারাজা এইসব পদবি যুক্ত করতে পারো না। আর্টিকেল 19 বলছে যে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যা খুশি বলো, যে যা খুশি পড়ো, যেখানে খুশি যাও। আর্টিকেল 20 বলছে যে জীবন বাঁচার অধিকার তোমার আছে, তোমার জীবন কেউ কেড়ে নিতে পারে না। আর্টিকেল 21 বলছে তোমার ব্যক্তি স্বাধীনতা আছে, তুমি কী খাবে, তুমি কী পড়বে, এটা তোমার ব্যাপার। আর্টিকেল 21 বলছে রাইট টু এডুকেশন, মানে 14 বছর পর্যন্ত ফ্রিতে শিক্ষা দেওয়া হবে। আর্টিকেল 22 বলছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস, মানে অ্যারেস্ট বা ডিটেন করে নিলে তোমার কী কী অধিকার তুমি পাবে। আর্টিকেল 23 বলছে প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিং, মানে কোনো মানুষকে পাচার করে দেওয়া যাবে না এক জায়গা থেকে অন্য জায়গায়। আর আর্টিকেল 24 বলছে শিশু শ্রম করানো চলবে না। আর্টিকেল 25 বলছে যে কে কোন ধর্মে বিশ্বাস করবে সেটা তার পার্সোনাল ব্যাপার। আর্টিকেল 26 বলছে কোন ধর্ম তার নিজেকে কীভাবে গভর্ন করবে সেটা তার সেই ধর্মের নিজস্ব ব্যাপার। আর্টিকেল 27 বলছে যে কোনো রিলিজিয়নকে প্রমোট করবার জন্য সরকার ট্যাক্স নেবে না, ধর্মের নামে ট্যাক্স গ্রহণ করবে না। আর্টিকেল 28 বলছে যে সরকারি কোনো যদি ইনস্টিটিউশন থাকে সেখানে কাউকে ধর্ম সংক্রান্ত কোনো ইনস্ট্রাকশন মানে পড়াশোনা করানো যাবে না, ধর্ম বিস্তার করা যাবে না তাতে। আর্টিকেল 29 বলছে যে মাইনরিটিদের ইন্টারেস্ট সার্ভ করা হবে, মানে প্রত্যেকটা সম্প্রদায়ের নিজের নিজের কালচারকে প্রোটেক্ট করবার ব্যাপার তাদের নিজস্ব। আর্টিকেল 30 বলছে যে মাইনরিটিরা নিজেদের মতো করে ইনস্টিটিউশন বানাতে পারে পড়াশোনা রিলেটেড। আর্টিকেল 32 বলছে এই এতগুলো আর্টিকেল যে আমরা পড়লাম, কোনো একটা অধিকারের কারো যদি উল্লঙ্ঘন হয় সে সোজা সুপ্রিম কোর্টের দ্বারে গিয়ে খটখট করবে যে আমার ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হয়েছে। আর্টিকেল 31 31B 31C বলছে যে কোন কোন ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন করলেও সরকার যদি ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন ঘটায়ও নাগরিক কিছু করতে পারবে না, সুপ্রিম কোর্ট কিছু করতে পারবে না। আর্টিকেল 33 বলছে যে আর্ম ফোর্সেসের পাওয়ার নিয়ে নেওয়া, ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হবে না। 34 বলছে যে মার্শাল ল যদি কোথাও লেগে যায় সেখানে ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হবে। আর আর্টিকেল 35 বলছে যে ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড যত ল আছে সেগুলো পার্লামেন্ট তৈরি করবে, স্টেট লেজিসলেচার করবে না। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার শেষ। অনেক বড় চ্যাপ্টার আমরা একটা শেষ করে নিলাম। পরে আমরা ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর্টিকেল 36 থেকে যেটা স্টার্ট হচ্ছে সেটা স্টার্ট করব। তার আগে আমরা 32তে রিটস জেনেছিলাম, তাই না? তো 5 ধরনের রিটস হয়, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্সিওরারি, কোয়ারেন্টো আর তো প্রহিবিশন, কোয়ারেন্টো। তো এই যে 5টা রিটস আছে এই ব্যাপারে একটু আলোচনা করে নেব, তারপর আমরা ডিপিএসপি চ্যাপ্টারে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এতখানি পেশেন্স রাখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।